দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এ ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রাত ৮টা ২০ থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। উনি তো বাড়িওয়ালার বাসায় কাজ করে, তাই না? কোনো একটা ঝামেলা হলে উনি প্যাচ থাকা দিবে। উনি এখানে আর কাজ করতে পারবে না, দ্যাটস ইট। উনি কাজ না করলে তো এই বাসায় ছেড়ে দিতে হবে, তাই না? ওয়েট, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে আনবো, ও এসে দেখে নেবে। দেখেন প্লিজ, এই বাড়িতে কোনো ছেলে না। ওকে ফাইন, বাসে আনবো না, বাইরে দেখে নিবে। আচ্ছা, ভাইয়া এবার এখানে কি করবে? ওইটা আমি আর ভাইয়া বুঝবো। রাত ৯টা ৪০ থাকছে একক নাটক। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিশাগত বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতরতে সব বাইরে হয়ে যাবে। আরে ওইটা থামো না। তোরে যদি ইসলামিক সাইড ভাইয়া ডিভোর্স না দিছি, আপনারা কি ওগারে কালিয়া বল আমরা সালাম তুমি আমারে আম্মা ডাকলাকে? মামো তুমি গদ্দাল নয় রে, কোনোদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমিন। আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। রাত ১১টা ৩০ সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি মমতাজ হার্বাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন পর্ষিয়া সুলতানা লাকি। শুভ দুপুর আপা। শুভ দুপুর। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে মনে হয় ভালো থাকার পরিমাণটা একটু বেশি, কারণ যেহেতু গতকাল অনুষ্ঠিত হয়ে গেল মমতাজ হার্বাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে, যেখানে আপনি উইনার হয়েছেন। অভিনন্দন জানাতে চাই। কেমন লাগছে? খুবই ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এতটা ভালো আসলে আমি কখনো চিন্তা করতে পারি নাই। অনেক ভালো লাগছে এবং আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ মেহেরবাড়িতে ভালো লাগছে আর কি। মানে যারা আপনার শুভাকাঙ্ক্ষী বা যারা পরিবারের মানুষ সবসময় আপনাকে সাপোর্ট করেছে, তাদেরও নিশ্চয়ই ভালো লাগার পরিমাণটা বেশি, তাদের অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি। একটু কি লাইফটা একটু পরিবর্তন হলো? হ্যাঁ, অনেকটাই হয়েছে। ফ্যামিলির সাপোর্ট তো প্রথম থেকেই অনেক ছিল এবং খুশি তো আসলে সবাই, এবং আমার আশেপাশে যারা আছে সবাই অনেক খুশি। এবং এক কথায় বলতে গেলে যে আমি কখনো ভাবতে পারিনি আসলে ফ্যামিলি মেম্বার তো আসলে তারাও আসলে কখনো ভাবতে পারে নাই যে আসলে আমি এরকম একটা জায়গাতে আসতে পারবো। তো যখন পার্টিসিপেট করেছিলেন নভেম্বরের কথা যদি ধরি, কারণ নভেম্বর 2024 নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয়, তো সেই সময় যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন কি নিজে নিজে করা হয়েছিল নাকি আশেপাশে কোনো মানুষ বলেছিল আপনাকে রেজিস্ট্রেশন? না, আমি নিজে নিজে রেজিস্ট্রেশন করি নাই। আমার যে এরিয়া ম্যানেজার ছিলেন, তো ও আমাকে হঠাৎ করে একদিন ফোন করেছে যে আপু এনটিভিতে এরকম আমাদের প্রোডাক্ট নিয়ে একটা রিয়েলিটি শো হবে, আমি রেজিস্ট্রেশন করবো কিনা। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, করে দেন। আচ্ছা। তো এরপরে সে করেছে, এরপর হুট করে আমাকে একদিন ফোন করা হয়েছে এনটিভি থেকে। আচ্ছা। তো তারপর আমাদের অডিশন রাউন্ড হয়েছে, তো অডিশন রাউন্ডে আমি দিলাম, দেওয়ার পরে ওখান থেকেই তো আমি সিলেক্টেড হয়েছি।
প্রথম দিন যেদিন গিয়ে হয়েছে, তো এরপরে তো আস্তে আস্তে করে জার্নিটা। অডিশন রাউন্ডে যেদিন প্রথম এসেছিলেন সেদিন কি একটু নার্ভাসনেস কাজ করেছিল? অবশ্যই নার্ভাস ফিল কাজ করেছে, কারণ এখানে অনেকেই ছিল, অনেকেই ছিল, যেটা আসলে আমার চেয়ে অনেক এক্সপার্টরা ছিল এখানে। তো ভয় তো লেগেছে, কারণ কেমন হবে না না হবে এরকম একটা মানে একেবারে সর্বপ্রথম জাজেসদের সামনে দাঁড়ানো, এই ফিলিংটা কেমন ছিল? সেদিন আপনাকে কি টাস্ক দেওয়া হয়েছিল বা কি জিজ্ঞেস করা হয়েছিল? আমাকে প্রথম যখন দাঁড়িয়েছি তখন তো আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম। কাজ তো আসলে করি, তারপরেও যা জিজ্ঞেস করেছিল যে স্কিন প্রিপারেটের জন্য 2টা বলতে হবে আমাকে, মেকআপের আগে কি করতে হয় আর কি। তো এরপরে আমি সিম্পলি ভাবে যেটা করণীয় সেটাই উত্তর দিয়েছি। তো তখনও আমি ভাবতে পারিনি যে এটা আসলে কতটুকু হবে। তো হয়ে গেলাম ইনশাআল্লাহ। মানে আমার নামটা অনেক পরে ডেকেছে। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে সেটা কি অডিশনের জন্য না অডিশনের জন্য, সিলেকশন পর্বের জন্য আর কি। তো তখন আমি ভাবলাম হব কি হব না, দিয়ে দেখি, আশা ছেড়ে দিয়েছিলাম যে আসলে না, আমি আসতে পেরেছি, জাজদের সামনে বসতে পেরেছি, কাজ দেখিয়েছি, এটাই আমার কাছে একটা মূল কথা ছিল আর কি। এখানে যখন আপনি অংশগ্রহণ করেছেন তার আগে তো আপনার নিজস্ব স্যালন ছিলই, বিউটি স্যালন, তো সেখানে আপনি তখন কিভাবে কাজ করতেন? আমি সবসময় দেখা যায় পার্লার সেলুন, আমার সেলুন তো খুব ছোট এবং আমি নিজেই কাজ করি। আচ্ছা, স্টাফরাও কাজ করে, আমিও নিজেও কাজ করি। কতদিন থেকে আপনি শুরু করেছিলেন বা কত বছর ধরে কাজ করছেন এখানে? আমার রানিং 12-13 বছর হয়ে যাবে। তাও তো অনেকটা সময়। তো আমি পার্টিকুলার মানে দেখা যায় যতক্ষণ সেলুনে থাকি আমি নিজেই কাজ করি, আর স্টাফদের সাথে দেখা যায় কি আমার ওরকম একটা বন্ডিং হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি কাজ করি, ওরা একটু বসে থাকুক, বা আমি যখন কাজ করি ওরা আমার পাশে থাকে। কিন্তু আমার মনে হয় যে আমার নিজের কাজ করতে ভালো লাগে, আমার একটা স্যাটিসফ্যাকশনটা ভালো লাগে কাজ করে। এবং আমার অনেক ক্লায়েন্ট আছে যে আমি কাজ করি বিধায় তারা আসে, যে লাকি আপু কাজ করতেছে, কাছে ভাল লাগে, ওয়েট করে, বা আমরা মানে কখন আসবো, লাকি আপু কাজ শিখবার ব্যাপারটাও থাকে সেখানেও থাকে। তো আমার কাছে মনে হয় যে আমার নিজের কাজ করতে অনেক বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হেয়ার হোক, মেকআপ হোক, আপনার হেয়ার সেটিং হোক, এটা আমার করতে ভালো লাগে, আমি করি রেগুলার। আচ্ছা, আর স্টাফদের বলা হচ্ছে যে আমি যখন থাকি না তখন স্টাফরা ওদের মতো করে ম্যানেজ করে আর কি। তো এই যে একটি চ্যাম্পিয়ন বা একটি প্ল্যাটফর্মে আপনি উইন করলেন বা সেখানে চ্যাম্পিয়ন হলেন, এর আগের অবস্থা এবং পরের অবস্থা আপনার নিজের বিউটি স্যালনের কথা যদি বলি, কিছুটা কি পরিবর্তন এসেছে কিনা? অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে তো দেখা গেছে যে একটা গন্ডি ছিল, এখন মানুষ এসে জিজ্ঞেস করে আপু আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন। ভালো লাগছে দেখে। এবং আমরা মানে বিশেষ করে আমরা ক্লায়েন্টদের কথা বলতেছি, যারাই আসতেছে তারাই এখন বলতেছে যে না আপু আমরা তো জানতাম আপনি এরকম একটা জায়গাতে যাবেন। এবং আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার। যেহেতু যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতাম, যার মাধ্যমে আমরা এখানে আসছি, এই প্রোডাক্টটা তো আসলে আমার স্যালন শুরু হওয়ার থেকেই এই প্রোডাক্টের সাথে আমার কাজ করা। এবং মানুষ থাকে না যে এই প্রোডাক্ট বাদ দিয়ে এই প্রোডাক্টে কাজ করে, এরকমের না। আমরা সবসময় চাই যে একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, আর কাস্টমার হ্যাপি থাকুক, এটাই আমরা চাই। এবং আপনি দেখবেন যে একটা সেলুন অনেক বছর ধরে আছে, কিন্তু সবাই থেকে চিনতেছে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কাজ করব, মানুষ যাতে আমাকে চেনে, এটা তো সবারই প্রত্যাশা, এটাই সবারই প্রত্যাশা। আর এখান থেকে যাওয়ার পর আমার মনে হয় যে চিনতেছে, আরো বেশি চিনতেছে, আছে সবকিছু। আচ্ছা, যখন আপনি এই যে অডিশনের কথা বলছিলেন যে অডিশনে এসে একটু নার্ভাসনেস কাজ করেছে, তারপর প্রতিটা রাউন্ডে তো বিভিন্ন রকম চ্যালেঞ্জেস ছিল এবং টাফ চ্যালেঞ্জেস দেওয়া হয়েছিল আপনাদেরকে। সেই সময়টা আসলে উতরে যাওয়া, মনে হয় প্রতিটা পর্বের জন্য আলাদা আলাদা একটা করে গল্প আছে। কিন্তু আমি জানতে চাইবো যে আপনার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং টাস্ক কোনটা লেগেছে? যেহেতু চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন সেলুনে কাজ করি, একটা কাজের জন্য তো আমরা প্রপারলি অনেক টাইম পাই, কিন্তু যখন আমরা এখানে কাজ করেছি তখন কোনো মিরর ছিল না সামনে। আচ্ছা,
কোনো মিরর ছিল না, আমাদেরকে 10 মিনিটস দেওয়া হয়েছে হেয়ারের জন্য, 20 মিনিটস দেওয়া হয়েছে আপনার মেকআপের জন্য, যেটা আমাদের জন্য খুবই টাফ ছিল। বাট আমি চেষ্টা করেছি যে এক্সপার্ট যাতে অনেক আর্লি কিভাবে করা যায়, এটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি আর কি। আচ্ছা। আর মানে এত স্মুথ ছিল না, প্রত্যেকটা জিনিসই খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ 300 জন থেকে বাছাই করে আপনারা 6 জন টিকেছেন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। এই যে এতগুলো দিন যখন প্রতিটা পর্ব যাচ্ছে বা প্রতিটা টাস্ক আপনাদের দেওয়া হচ্ছে, একজন করে বাদ পড়ে যাচ্ছে, তখন কি মনে হতো যে এবার কি আমি বাদ পড়ে যাবো কিনা, এবার কি আমি বাদ পড়ে যাবো কিনা? অবশ্যই আমার তো মনে হয়েছে যে জাজরা যেভাবে করে কথা বলেছে এবং এত সুন্দর করে তার প্রশ্ন করেছে, আমার মনে হয়েছে কি উত্তর দিব। কিন্তু যখন আমার মনে হয়েছে না, আমি আমার মতো করে দেই, আচ্ছা, যাতে মনে হয় যে না আমি সহজভাবে বলতে পেরেছি। আমার নার্ভাস একটা সময় লাগছে, আবার লাগে নাই, কিন্তু আমি চেষ্টা করেছি যে কনফিডেন্টলি আমার জায়গা থেকে উত্তরগুলো দেওয়ার জন্য। এবং আমি যখন কাজ করতাম, আমার মনে হচ্ছে প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। নিঃসন্দেহে হ্যাঁ, সিস্টেম আছে যে আপনি একটা কাজ শুরু করতেছেন, কিভাবে করে প্রপারলি স্টার্টিংটা করবেন। তো আমি সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রপার টেকনিক আছে, একটা টেকনিক আছে, যেটা আমি সবসময় এটা ফলো করেছি, মেনটেন করেছি। আচ্ছা। তো এখন আমি জানি না এটা জাজরা অবশ্যই ফলো করেছে, না হলে তো আসলে এই জার্নিটা এতদূর পর্যন্ত আসতে পারতাম না। চেষ্টা করেছি আমি। বাংলাদেশের প্রখ্যাত দুজন বিউটি এক্সপার্ট কাজী কামরুল ইসলাম এবং কানিজ আলমাজ খান, নিঃসন্দেহে প্রত্যেকের মনে হয় ওনারা মোটিভেশন তৈরি করতে পারেন এবং প্রত্যেকে আসলে উদ্যোক্তা হবার জন্য সেই ইন্সপিরেশনের জায়গাটা তৈরি করতে পারেন। তাদেরকে যখন জাজেস হিসেবে পেয়েছেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, সেখানে কি নার্ভাসনেস বেশি ছিল নাকি এক্সাইটমেন্ট বেশি ছিল? আমার প্রথমত তারা যে জাজ হিসেবে থাকবে এটা আমি কখনো ভাবতেই পারি। এটা অনেক বড় একটা প্রাপ্তি, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এবং যে ম্যাম ছিলেন কানিজ ম্যাম, তাকে আমার কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। এটা আমার মানে যখন থেকে আমি এই সেক্টরে আসি, ছোটবেলা থেকে থাকে না যে মানুষের একটা শখ থাকে, তো আমার কাছে মনে হয়েছে যে আমার তাকে সামনে থেকে দেখতে পেলে অনেক বেশি ভালো লাগতো এবং আমি তার প্রত্যেকটা জিনিস ফলো করতাম। আচ্ছা। এবং যে কামরুল স্যার, তাকেও আমি ফলো করতাম। বাট আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে আমি এত কাছ থেকে পাবো, তারা জাজ হিসেবে থাকবে, তাদের গাইডেন্সগুলো পাবো, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো শুকর আলহামদুলিল্লাহ যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবং আমার মনে হয় যে প্রশ্নগুলো তারা তাদের জায়গা থেকে করেছে, অবশ্যই ভালোর জন্যই করেছে, যাতে আমরা শিখতে পারি। এবং কানিজ ম্যাম তো প্রত্যেকটা মানে আমার মেকওভারের পরে আমি শুধু ভাবতাম ম্যাম কি বলবে, কি আসবে এখন, কি আসবে। হ্যাঁ, ম্যাম তো মেকআপের ব্যাপারে অনেক বেশি যে সে আসলে এত বছরের এক্সপেরিয়েন্স। আমি যতটুকু পেরেছি আমি আমার বেস্টটাই তাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। মেকআপের ক্ষেত্রে বলতে গেলে হয় কি, আমি মেকআপ সাজাতে বেশি পছন্দ করি। আচ্ছা। এটা মেকআপ আমার যারা ক্লায়েন্ট আছে থাকে না যে আপনি আসলেন হুট করে আপনাকে একটা মেকআপে বসিয়ে দিলাম, এরকমের না। আপনাকে কাজটা করতে হবে, তার সাথে যদি যেতে হয় মেকআপ হেয়ার, যাতে একটা জায়গায় গেলে মুখস্থ মেকআপ না করে বা মুখস্থ হেয়ার স্টাইল না করে একজন পার্সোনালিটির সাথে আসলে কোন ধরনের মেকআপ বা হেয়ার স্টাইল স্যুট করছে সেটা চিন্তা করে আমি সেটা চিন্তা করেই কাজ করি। এবং আমার কাছে মনে হয় সাদা আমার ভালো লাগে না, যার স্কিন টোনটা বুঝে আমি এটা সবসময় এটা ফলো করি। আমি প্রথম থেকে এটাই করতাম। আমার কাছে খুব বেশি সাদা করে ফেলে, খুব বেশি চোখ অনেক বেশি ডার্ক করে ফেলে, এটা আমার পছন্দ না। যদিও প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিউটি থাকে, সেই বিউটিটাকে ধরে রেখে আমি কাজ করা নিঃসন্দেহে এটা আমি নিজেও খুব অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা, এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে এতগুলো দিন ধরে আসলে একসাথে থাকা, নিঃসন্দেহে যারা ছিল প্রতিযোগী তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, একটা বন্ধুসুলভ বিষয় তৈরি হয়ে যায়, সেটা কি আপনাদের মধ্যে হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবং যারা আমার সাথে ছিলেন তারা প্রত্যেকেই খুবই ভালো কাজ করে যার জায়গা থেকে, এবং সবাই অনেক মিশুক। এবং আমাদের সবার মধ্যে দেখা গেছে যে আমি একটু ব্যস্ত থাকি বেশি,
কারণ বিজনেস আবার দেখা যায় ফ্যামিলিতে অনেক রেসপন্সিবিলিটি আমার আছে, সবকিছু মেইনটেইন করা ডিফিকাল্ট। হ্যাঁ ডিফিকাল্ট। হ্যাঁ, দেখা যায় আমি যদি আমার পার্টিসিপেন্টদের সাথে যারা 6 জন আছেন বিশেষ করে, আমি যদি খোঁজ নাও নিতে পারি তারা কিন্তু আমার খোঁজ নেয়। বা আবার যখন আমার মনে হয়েছে এখানে আসতেছি, এখানে বসে বসে তাদেরকে সবাইকে নক দিচ্ছিলাম আমি কিন্তু এখানে আসছি, এবং সবাই খুবই ভালো এবং অনেক সাপোর্টিং এবং আন্ডারস্ট্যান্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক বেটার। আচ্ছা, এই যে গ্র্যান্ড ফিনালে 6 জনকে নিয়ে হলো, আপনি কি ভেবেছিলেন যে আপনার নামটা চ্যাম্পিয়ন হিসেবে অ্যানাউন্স করা হবে? না, আমি কখনোই ভাবিনি, কারণ এখানে তো অনেকেই ছিল, অনেক এক্সপার্টরা ছিল এখানে। ঠিক যেই মুহূর্তে মমতাজ হার্বাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট চ্যাম্পিয়ন হিসেবে আপনার নামটা ঘোষণা করা হলো, ঠিক সেই মুহূর্তে কি মনে হয়েছিল? আসলে এটা আসলে বলার মতো কোনো কিছু নয়, যে এতটা এক্সাইটেডমেন্ট ছিল যে আমি আসলে আমার মনে হচ্ছে যে আসলেই কি আমি, এটা আমার কাছে আপু মানে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এটা আমি কখনো এটা বোঝানো যাবে না যে এই অনুভূতিটা আসলে কতটুকু, যে এত জার্নিটা এখানে যে এই পর্যন্ত যে আমি আসছি, আমার কাছে মানে পুরো সফরটা যদি আমি বলতে যাই তাহলে এটা আমার কাছে মনে হবে কম হবে, শব্দ কম পড়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে অনেক বিষয় আছে। যে আমি খুব ছোট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যেদিন আমাদেরকে হেয়ার মেকিং করে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন আমার সেলুনে অনেক কাজ ছিল, তখন প্রায় রাত 9টা বেজে গেছে, এবং আমি যে রেডি করব এই ধরনের কোনো ইনগ্রিডিয়েন্ট আমার কাছেও ছিল না, হাতে গোনা 2টা জিনিস। এরপরে ভাবলাম যে কিভাবে প্রেজেন্টেশনটা করা যায়। আমার মনে হয় আমি ওই মুহূর্তে যে আমার আমি সকাল থেকে কাজ করেছি এবং প্রত্যেকটা জিনিস যদি প্রপারলি থাকে, এটার জন্য আমার মনে হয় যে ওই 1 ঘন্টা যে আমার মনে হয় এখান থেকে এখানে নিউ মার্কেট থেকে মোচাক থেকে মগবাজার, এই যে জিনিসটা আমি করেছি, আমার কাছে এতটা ক্লান্ত মনে হয়েছে, কিন্তু তারপর আমার ভালো লাগছে যে আমি কালকে আমার মতো করে কিছু জিনিস প্রেজেন্টেশন করতে পারবো। বাহ, পরিশ্রম না, অনেক পরিশ্রম, অনেকটা পরিশ্রম। এবং সকালবেলা উঠে আমি সে রাত জেগে ভাবছি কি করব, বেশি কিছু করা যাবে না, কি করব, যাতে আমার মনে হয় যে না, আমি যেটা করছি ছোট করে নিজের মতন করে গুছিয়ে করার, এটা আমার কাছে অনেক বড় একটা ছিল। কিন্তু জার্নিটা তো আসলে এতটা স্মুথও ছিল না, অনেকটাই ছিল, টাফ ছিল আমার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ যে উইনার হবে এটা কখনো ভাবিনি, কিন্তু কনফিডেন্স ছিল, হয়তো বা 1, 2, 3-এর মধ্যে তো থাকতেই পারে। জি, শুভকামনা রইল। এবং এবার জানতে চাইবো যে এই যে মমতাজ এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আপনি কি মনে করেন এইটা কি আসলে কন্টিনিউ করা উচিত কিনা? প্রত্যেক বছর এ ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করা উচিত কিনা? অবশ্যই করা উচিত। এবং মমতাজ হার্বাল প্রোডাক্ট যে এরা এত বড় কোম্পানি, এবং এদের প্রোডাক্টের কথা বললে এক কথায় বলতে গেলে যে আমি পুরাই ফ্যান, এবং অবশ্যই অনুষ্ঠানটা আরো করে যাওয়া উচিত। কারণ বাংলাদেশে এরকম অনেকেই আছে, অনেক ভালো কাজ করে, কিন্তু আমরা তাদেরকে খুঁজে পাই না, বা অনেকে আছেন ধরে রাখতে পারছেন না। হ্যাঁ, যা এখানে কথাই তো বলি, এখানে যারা আসছেন অনেকে অনেক ভালো কাজ করে, যাদের সাথে আমার কথা হয়েছে ওয়েটিং রুমে, অনেকে ভালো কাজ করে আপু, যেটা আসলে জানা উচিত। এই প্রোগ্রামটার মাধ্যমে আমার মনে হয় যে মানুষ জানতে পারবে যে আসলে আমরা এই সেক্টরে অনেক ভালো কাজ করি, যেটা অনেক ছোট জায়গা থেকে এসে অনেক ভালো কাজ করি। যে কাজ জানে তাদের তো একটা কদর করা উচিত। অবশ্যই মেধার মূল্যায়ন সব সময় হয়, হয়তো একটু দেরিতে হয়, কিন্তু হয়। হ্যাঁ, আমিও এটা মনে করেছি যে আমি যদি ভালো কাজ করি ইনশাআল্লাহ একটা সময় আমি কাজের প্রতি সৎ থাকাটা খুব জরুরি। এবং আপনি যেমনটা বলছিলেন যে পরিশ্রম, ডেডিকেশন, একাগ্রতা, এই বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে খুব বেশি জরুরি হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু, আরো একবার অভিনন্দন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভি কে, মমতাজ হার্বাল প্রোডাক্টকে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গা এনে দেওয়ার জন্য। সবার জন্য অনেক ভালোবাসা থাকলো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।